উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর ও নদ নদী। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কক্সবাজারের সতর্কতা সংকেত বহাল রয়েছে। বৃষ্টির কারণে রাঙামাটিতে পাহাড় ধস ও ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের অনেক নিচু এলাকা। এছাড়া বাড়ছে ফেনীর সীমান্ত এলাকার নদীগুলোর পানি। আর এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মোহাম্মদ মুর্শেদ, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল, চট্টগ্রাম থেকে ফয়সাল করিম ও ফেনী থেকে সুলেমান তালিম। শুরুতে চলে যাব কক্সবাজারের মুর্শেদের কাছে। মুর্শেদ, সাগর কেমন উত্তাল দেখছেন আর সতর্কতার সংকেত নিয়ে কি বলছে প্রশাসন, জানাবেন। এনি সমুদ্র বেশ উত্তাল, প্রচণ্ড গতিতে কক্সবাজার সমুদ্রে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি না থাকলেও সকাল 9টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতির বৈরী আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়া কখন কী হয় সেটা বলা যায় না। সকাল থেকে রোদের ঝিলিক থাকলেও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কক্সবাজার শহরের পুরো আকাশটা একেবারে কালো মেঘে চেয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রকৃতির যে বৈরী আবহাওয়া, সমুদ্র উত্তাল হয়ে উঠছে। পাশাপাশি পর্যটকরা আমরা দেখতে পাচ্ছি তারা সমুদ্রের এমন বৈরী আবহাওয়ার যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটি দেখতে আসছেন। যদিও বা লাইফগার্ডদের থেকে সতর্ক করা হচ্ছে, যেহেতু কক্সবাজারে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে, সেক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আরও কয়েকদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে আমরা সকাল থেকে দেখেছি কক্সবাজার শহরে কোনো ধরনের বৃষ্টি ছিল না, এবং মধ্যরাত থেকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টি না থাকলেও সকাল 9টার পর থেকে আবারও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এবং বৃষ্টি আবারও বৃদ্ধি পাচ্ছে। একই সাথে সমুদ্রের যে উত্তাল ঢেউ সেগুলো স্বাভাবিক কিছুটা বৃদ্ধি পাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সৈকতের পুরো পরিবেশটা এখন একেবারে অন্ধকারে ছেয়ে গেছে, পুরো আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে গেছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সমুদ্রে লাল পতাকা টাঙানো হয়েছে। অন্যদিকে আমরা জানতে পেরেছি টেকনাফে, বিশেষ করে টেকনাফে সেখানেও বৃষ্টি হচ্ছে। সেখানে যে গ্রামগুলো রয়েছে, নিম্নাঞ্চলগুলো রয়েছে, সেখানে পানি উঠছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে বেশ কয়েকটি এলাকা তলিয়ে গেছে, তবে একটু একটু করে পানি বৃদ্ধি পাচ্ছে টেকনাফে বিশেষ করে। তবে কক্সবাজার শহরে যে জলপ্রপাতের সৃষ্টি হয়েছিল সেগুলো গতকাল রাতে বৃষ্টি না হতে সেগুলো অনেকটা কমেছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সার্বিক পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রকৃতির যে বৈরী আবহাওয়া সেটি একেবারে অনুকূল রয়েছে, এবং সমুদ্রে যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো কিন্তু উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজারে প্রচণ্ড গতিতে বৃষ্টি শুরু হয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি। এবং সমুদ্র সৈকতে এখনও পর্যন্ত 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে, এবং প্রচণ্ড গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এ ছিল কক্সবাজার সৈকত থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব রাঙামাটি জুয়েলের কাছে। মুর্শেদ, আপনি জানেন যে গত শনিবার বিকাল থেকে মূলত রাঙামাটিতে বৃষ্টিপাত শুরু হয়েছে, কখনো হালকা কখনো মাঝারি। কিন্তু এই বৃষ্টিপাতের মধ্যে আমি এখন যেখানটায় দাঁড়িয়েছি রাঙামাটি শহরের লোকনাথ মন্দির এলাকা, সেখানে আসলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যেটি হয়েছে যে বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই মূলত জেলা প্রশাসন, রাঙামাটি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, আপনি জানেন যে এখানে 10টি উপজেলা রয়েছে রাঙামাটি সদর উপজেলা সহ প্রতিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই মূলত মাইকিং করা হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছেন। আমরা গতকালও দেখেছি জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে ফায়ার সার্ভিস তারা এখানে প্রচারণা চালিয়েছেন। রাঙামাটি শহরের অন্তত 28টি যে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে জেলা প্রশাসন থেকে, তার অনেকগুলোতে তারা সেখানে গিয়ে প্রচারণা চালিয়েছেন, মাইকিং করেছেন, যেন ভারী বৃষ্টিপাত হলেই কেবলমাত্র যে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেন তারা নিরাপদে পৌঁছে যান। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটি জেলা সদরে অন্তত 11টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর সঙ্গে যে আরো যে উপজেলাগুলো রয়েছে 9টি উপজেলা, সেখানে 33টি, সবগুলো মিলিয়ে মোট 44টি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতিতেই যেন মানুষজন তাদের নিরাপদ স্থানীয় যে আশ্রয় কেন্দ্রগুলো নির্ধারিত রয়েছে সেখানে যেন তারা উঠে যেতে পারেন। কিন্তু মানুষজনকে আমরা এখন পর্যন্ত সেভাবে ভারী বৃষ্টিপাত না হয় কোনো আশ্রয় কেন্দ্রেই উঠতে দেখিনি। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি লোকনাথ মন্দির, সেটিও একটি আশ্রয় কেন্দ্র। এই যে শিমুলতলি টিভি স্টেশন এবং যে আশেপাশে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষজনকে
উঠার জন্যই মূলত এই আশ্রয় কেন্দ্রটি প্রস্তুত রাখা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, জেলা প্রশাসক নাজমা আশরাফি যেটি জানিয়েছিলেন যে প্রস্তুতির মধ্যে শুকনো খাবার, যে ত্রাণ সামগ্রী, তাঁবু, সেই বিষয়গুলো যেমন প্রস্তুত রাখা হয়েছে, একই সঙ্গে যে কোনো পরিস্থিতি, দুর্যোগ পরিস্থিতি তৈরি হলে সেখানে দ্রুত সাড়া দেওয়ার জন্য কুইক রেসপন্স টিম রয়েছে। সেখানে আনসার, ভিডিপি থেকে শুরু করে এখানে যে স্বেচ্ছাসেবক রয়েছে, রোভার স্কাউট রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে, সবগুলো বিভাগ থেকে নিয়েই মূলত এই যে রেস্কিউ টিম দ্রুত রেসপন্স করার জন্য যারা প্রস্তুতি নিতে পারেন তাদেরকে প্রস্তুত রাখা হয়েছে। এর সঙ্গে বলে রাখি, রাঙ্গামাটি জেলা প্রশাসন থেকে যেভাবে প্রচারণা চালাচ্ছে, একই সঙ্গে উপজেলা প্রশাসন গুলো তাদের যে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা রয়েছেন তাদের প্রচারণা চালাচ্ছেন দ্রুত যেন ভারী বৃষ্টিপাত হলে, কেবলমাত্র ভারী বৃষ্টিপাত হলেই যেন তারা আশ্রয় কেন্দ্রে যান। আমরা গত 4 দিন ধরে সেভাবে আসলে ভারী বৃষ্টিপাত দেখিনি রাঙ্গামাটিতে। আজ এই মুহূর্তে কিছুটা ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই আসলে ভারী বৃষ্টিপাত হলেই কেবলমাত্র আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে বলা হয়েছে। এই ছিল আমার কাছে রাঙ্গামাটিতে সবশেষ। আমরা এখন যাব চট্টগ্রাম, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন ফয়সাল করিম, আমরা তার কাছে জানবো সর্বশেষ পরিস্থিতি। সূর্যের দেখা পায়নি, এখনও বৃষ্টি হচ্ছে এবং যার ফলাফল আজকে চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যাওয়া। আমরা আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, এটি সকাল থেকে দেখাচ্ছিলাম। আমরা এখন অন্য একটি সড়কে আছি কাতালগঞ্জের। এই এলাকাটি মূলত চট্টগ্রামের নিচু এলাকা এবং এখানে যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ সেটি এখনও চলমান রয়েছে, যেই কারণে এখানকার মানুষ এখনও জলাবদ্ধতার যে অভিশাপ, যে দুর্ভোগ, সেটি থেকে রেহাই পাননি। আমরা যেটি আশা জাগানিয়া বিষয় দেখেছি, চট্টগ্রামের যে প্রবর্তক মোড়, মুরাদপুর 2 নম্বর গেট, যে আগে একেবারে কোমর থেকে বুক সমান পানিতে তলিয়ে যেতে দেখতাম, সেই দৃশ্য এখন নেই। এখন কাতালগঞ্জ, পাঁচলাইশ, সুলকবহরের মতো নিচু এলাকা যেগুলোতে এখনও জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলমান রয়েছে, মূলত সেগুলো কিন্তু এই জলাবদ্ধতার দুর্ভোগে রয়েছে। তবে মূল সড়কগুলোতে আমরা সেভাবে আজকে জলাবদ্ধতা পাইনি, যে কারণে অফিসগামী মানুষ কিংবা স্কুলগামী যারা শিক্ষার্থী আছে তারা মোটামুটি এই ছোট সড়কগুলো পার হয়ে মূল সড়কে উঠতে পারলেই তারা মোটামুটি তাদের গন্তব্যে যেতে পারছে। এখন আমরা যেটি দেখছি যে কাতালগঞ্জের এই সড়কটিতে মূলত রিকশার চলাচল রয়েছে, কোনো মোটর চালিত যান এখানে চলছে না। এখানে বেশ কিছু গণপরিবহন চলে এবং এই বেশ গণপরিবহনগুলো মূলত আসলে আজকে বন্ধ রয়েছে এবং রিকশার চলাচল আধিক্য আছে, যে কারণে যাত্রীরা অভিযোগ করছেন যে রিকশা চালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন এই সুযোগে এবং তারা আসলে নিরুপায় এক ধরনের। এবং আমরা যেটি দেখছি, এই সব এলাকার বাসাবাড়ির যে নিচতলা, সেই নিচতলা ডুবে যাওয়ার কারণে ব্যবহার্য পানি তোলার যে মোটর, অর্থাৎ ওয়াসার পানি তোলার যে মোটর, সেটি তলিয়ে গেছে, যে কারণে ব্যবহারযোগ্য পানির সংকটে আছে এখানকার মানুষ। আমরা দেখেছি অনেকেই বালতি নিয়ে কিংবা বিভিন্ন ধরনের কন্টেইনার নিয়ে অন্য জায়গা থেকে পানি সংগ্রহ করতে যাচ্ছেন এবং আমরা দেখেছি এখানে বেশ কিছু স্কুল শিক্ষার্থী তাদের অভিভাবকদের নিয়ে আসলে দুর্ভোগে পড়ে স্কুলে যেতে হচ্ছে। এবং চট্টগ্রামের আবহাওয়া অফিস আমাদের যেটি জানিয়েছে যে আজকে সকাল 6টা পর্যন্ত যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের তারা 286 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং তারা বলছেন যে এমন বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিন থাকবে। তবে আজকে বিকেলের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে তারা জানিয়েছে, কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি সেটি আসলে এমনটাই থাকবে এবং সাগরে যেহেতু সতর্কতা সংকেত আছে, সেই সতর্কতা সংকেতের কারণে আসলে চট্টগ্রামের যে আবহাওয়া সেটি এমনটি থাকবে। এবং পাহাড় থেকে আমরা আসলে এখনও কোনো দুর্ঘটনার খবর পাইনি। আমরা চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোলাইমান ডালিম, তিনি জানাবেন সেখানকার বৃষ্টিপাতের খবরাখবর। ফাইসাল, গত 24 ঘন্টায় ফেনীতে 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বলা যায় টানা 2 দিন যাবতই ফেনীতে বৃষ্টি হচ্ছে, যার ফলশ্রুতিতে ফেনীর যে সীমান্তবর্তী 3টি নদী রয়েছে, মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদী, সেই নদীগুলোতে কিন্তু পানি ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন ফেনীর ফুলগাজীর কহুয়া নদীর পাড়ে রয়েছি। আমরা দেখেছি যে এই নদীটির যে পানি সেটি কিন্তু গত 2 দিন আগেও একদম কম ছিল, এখন সেটি ধীরে ধীরে বাড়ছে। আমরা কথা বলেছি স্থানীয় যে পানি উন্নয়ন বোর্ড তাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পানি বাড়লেও এখন কিন্তু সেটি বিপদসীমার অতিক্রম করেনি। বিপদসীমা 12.55 সেন্টিমিটার রয়েছে, সেখানে এখন এই নদীর পানি রয়েছে 8.50 সেন্টিমিটারের মতো। আমরা স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, 3টি নদীর পানি কিন্তু বাংলাদেশের বৃষ্টির জন্য অপেক্ষা
করে না। এখানে যদি আগরতলা এবং ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টি হয় এবং ভারতের যে উজানের পানিতে কিন্তু হঠাৎ করেই এই নদীর পানি বেড়ে যায় এবং তীরবর্তী যেসব ঘরবাড়ি রয়েছে সেগুলো তলিয়ে যায়। আমরা দেখেছি যে 2024 সালেও এই ঘটনাটি ঘটেছে, হঠাৎ করেই তলিয়ে গেছে এবং বন্যার শিকার হয়েছে। কথা বলেছি তীরবর্তীদের সাথে, তীরবর্তীরা যেমনটি জানিয়েছেন যে এই মৌরিকৌয়া এবং সিলোনিয়া নদী তীরবর্তী যে বাঁধ এবং পুনর্বাসন প্রকল্প সাম্প্রতিক সময়ে একটাকে পাশ হয়েছে, যেটি 1,500 কোটি টাকার। এই কাজটি যেন দ্রুত সময়ে শুরু করা হয়, কথা রয়েছে এই মাস থেকে শুরু করার, যেন আরও দ্রুত সময় যদি শুরু করা হয় এবং সেনাবাহিনীর মাধ্যমে যদি এই প্রকল্পটির কাজ শুরু করা হয়, তাহলে তাদের দীর্ঘদিনের যে দুর্ভোগ এবং দীর্ঘদিনের যে বানে বাসার তাদের রয়েছে গল্প রয়েছে, সেই গল্পের ইতি ঘটবে বলে তারা মনে করছেন। তারা বলছেন যে এই প্রকল্পটি যদি দুর্নীতি না হয়ে যদি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে। এ ছিল ফেনীর কহুয়া নদীর পাড় থেকে আমাদের কাছে ফেনীর নদীর পরিস্থিতির সর্বশেষ। দেশের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে অব্যাহত ভারী বৃষ্টিতে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র